হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিবিআর একাডেমিতে। তো আমরা কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ডব্লিউবিপি এসআই এর আপকামিং যে এক্সাম রয়েছে তার কিন্তু প্র্যাকটিস সেট। তো অলরেডি কিন্তু আমাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে সমস্ত সাবজেক্টের কিন্তু টপিক ওয়াইজ ক্লাস কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই করে কিন্তু আমাদের চ্যানেলটাকে তোমরা ফলো করো এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা এখানে তোমাদের সিলেবাস রিলেটেড যে কোনো ধরনের প্রবলেমের কিন্তু সলিউশন কিন্তু আমাদের এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো আমাদের কিন্তু গ্রুপগুলো রয়েছে, তো ডিসক্রিপশন বক্সে অবশ্যই করে যাও, সেখানে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেগুলোকে তোমরা ফলো করো। তোমাদের এক্সাম রিলেটেড যে কোনো ধরনের আপডেট আমরা কিন্তু এখান থেকে প্রোভাইড করছি এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে প্রত্যেকটা তোমাদের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের টপিক ওয়াইজ ক্লাস কিন্তু আমাদের এখান থেকেই প্রোভাইড করা হবে। তো চলো আজকে আমরা দেখে নিই আমাদের ক্লাস কি রয়েছে। তো আজকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জেনারেল স্টাডিজ এর একটা ক্লাস রয়েছে। তো তোমাদের ডব্লিউবিপি এসআই এক্সামের জন্য জেনারেল স্টাডিজ কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিক। তো এখানে থেকে কিন্তু তোমাদের প্রায় 25 নাম্বার আসবে। তো সেখান থেকে এই 25 নাম্বারটাকে সিকিউর করার জন্য অবশ্যই করে কিন্তু আমাদের রেগুলার বেসিস যে ক্লাসগুলো হবে সেগুলো তোমরা অবশ্যই করে ফলো করো। তো আজকে কিন্তু আমরা সেট নাম্বার 1 নিয়ে কিন্তু এখানে ডিসকাস করব। তো চলো আমরা দেখে নিই আজকে কোয়েশ্চেনগুলো কি কি রয়েছে। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন আমরা চলে যাব। ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, দেখো জেনারেল স্টাডিজ মানে কিন্তু এখানে শুধুমাত্র তোমাদের কোন একটা নির্দিষ্ট সাবজেক্ট নয়। জেনারেল স্টাডিজ মানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট আমাদের যেগুলো রয়েছে আমরা জানি। তো সেই যে সাবজেক্টগুলো রয়েছে আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি বা আমাদের যে সায়েন্সগুলো, জেনারেল সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে, ঠিক আছে, এছাড়া পলিটি, এই সমস্ত সাবজেক্টগুলোর কিন্তু একটা কম্বিনেশন। তো এখানে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমাদেরকে নলেজ রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমাদের রেগুলার বেসিসে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তবে গিয়ে কিন্তু আমরা এক্সামে আমাদের কিন্তু এই 25টা নাম্বার সিকিউর করতে পারবো। তো চলো তো সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই। তো ফার্স্ট কোয়েশ্চেনে কি রয়েছে দেখে নিই আমরা। বলছে দেখো বুদ্ধচরিত কে রচনা করেন। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেনটাই কিন্তু তোমাদের রয়েছে হিস্ট্রি থেকে, বুদ্ধচরিত কে রচনা করেন। তাহলে বুদ্ধচরিত কে রচনা করেন, তো সেটা আমরা দেখে নিচ্ছি। এখানে কি অপশনগুলো রয়েছে, অপশনগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। তো এই যে বুক রিলেটেড, ঠিক আছে, হিস্ট্রি রিলেটেড যে তোমাদের বুক রিলেটেড যে কোয়েশ্চেনগুলো রয়েছে কে কোন বই রচনা করেছেন বা কোন শিলালিপি কার রচনা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, দেখো অপশনগুলো কি কি রয়েছে। বাণভট্ট, প্রথম চন্দ্রগুপ্ত, গ হচ্ছে ইন্দিরা গান্ধী এবং আমরা দেখবো যে ঘয়ে রয়েছে অশ্বঘোষ। তাহলে বুদ্ধচরিত কার রচনা, বুদ্ধচরিত আমরা বলবো অপশন ঘয়ে যেটা রয়েছে, ঠিক আছে, অপশন ঘ যেটা রয়েছে অশ্বঘোষ হচ্ছেন আমাদের বুদ্ধচরিত। অশ্বঘোষ কিন্তু বুদ্ধচরিতের রচয়িতা, ঠিক আছে, অশ্বঘোষ হচ্ছেন বুদ্ধচরিতের রচয়িতা। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা এগিয়ে যাবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হচ্ছে। ঠিক আছে, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়। তাহলে নিশীথ সূর্যের দেশ আমরা কাকে বলবো, অপশনগুলো আমরা দেখে নেবো ভালো করে। কিন্তু তোমাদের অপশনগুলো দেখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ইনফরমেশনগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। চলো, ক বলছে আফ্রিকা, খ বলছে মাদুরাই, গ বলছে নরওয়ে এবং ঘ বলছে শিকাগো। তাহলে রাইট অ্যান্সার কি হবে, নিশীথ সূর্যের দেশ। তাহলে যে নিশীথ সূর্যের দেশ কথাটার অর্থ কি, নিশীথ সূর্য মানে যেখানে রাত্রিকালীন সূর্য দেখা যায়, ঠিক আছে, যেখানে রাত্রিকালীন সূর্য দেখা যায় সেটাকেই বলছি আমরা নিশীথ সূর্যের দেশ। তাহলে রাইট অ্যান্সারটা আমাদের এখানে হয়ে যাচ্ছে নরওয়ে। ঠিক আছে, নরওয়েকে আমরা বলবো নিশীথ সূর্যের দেশ, তার কারণ এখানে রাত্রিকালীন আমরা কিন্তু সূর্যোদয় দেখতে পাই। ঠিক আছে, তো এই ঘটনাটার জন্য কিন্তু তার নাম দেওয়া হয়েছে নিশীথ সূর্যের দেশ। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 3 আমাদের কাছে কি রয়েছে, বলছে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন। এলাহাবাদ প্রশস্তি আমি কিন্তু তোমাদের আগেই বললাম যে হিস্ট্রি রিলেটেড যে বুকগুলো রয়েছে এবং যে প্রশস্তিগুলো রয়েছে আমরা দেখবো, সেই প্রশস্তি এবং বইগুলো এবং স্থাপত্য সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এইগুলো থেকে কিন্তু তোমাদের বেশি কোয়েশ্চেন আসে। তো দেখো কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 3 বলছে এলাহাবাদ প্রশস্তি। তাহলে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন। প্রশস্তি মানে কথাটার অর্থ মনে রাখবে, প্রশস্তি মানে কোন রাজার গুণগান, ঠিক আছে, প্রশস্তি মানে গুণগান, ঠিক আছে, তার মানে তখনকার যে সম্রাট বা রাজারা ছিলেন তাদের যারা সভাকবি ছিলেন, তো সেই সভাকবিরা কি করতেন, সেই সম্রাট বা সেই রাজার যে সমস্ত ভালো ভালো কাজ বা তার যে ভালো ভালো যে সমস্ত দিকগুলো সেগুলোকে কি করতেন, গুণগান আকারে বিভিন্ন জায়গাতে লিখে রাখা হতো বা তারা লিখে রাখতেন। তো সেইগুলোকেই আমরা বলছি প্রশস্তি বা স্তুতি গান বলবো আমরা, ঠিক আছে। আচ্ছা দেখো অপশন কি কি রয়েছে, বল্লাল সেন, লক্ষণ সেন, হরি সেন নাকি নাগ সেন। তাহলে রাইট অ্যান্সার কি হবে, এলাহাবাদ প্রশস্তি আমরা জানি কার লেখা, এলাহাবাদ প্রশস্তি হচ্ছে হরি সেনের। হরি সেনের লেখা হচ্ছে আমাদের এলাহাবাদ প্রশস্তি, ঠিক আছে। এছাড়া দেখো যে অপশনগুলো রয়েছে, বল্লাল সেন এবং লক্ষণ সেন এরা হচ্ছেন সেন বংশের দুজন রাজা, ঠিক আছে, সেন বংশের রাজা হচ্ছেন
বল্লাল সেন এবং লক্ষণ সেন। লক্ষণ সেন হচ্ছেন সেন বংশের শেষ রাজা, ঠিক আছে। সেন বংশের, আমাদের বাংলাতে যে সেন বংশ ছিল, সেন বংশের শেষ আমরা বলবো যে সম্রাট বা রাজা যাই বলো, ঠিক আছে। তার কারণ আমরা দেখবো যে লক্ষণ সেন কি হচ্ছেন, লক্ষণ সেন সেন বংশের শেষ সম্রাট, এবং তারপরে লক্ষণ সেনকে কে এখানে এসে পরাজিত করছেন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, যিনি বাংলা আক্রমণ করেছিলেন, তিনি কিন্তু এসে লক্ষণ সেনকে পরাজিত করছেন। এবং লক্ষণ সেনের সঙ্গে সেভাবে কিন্তু আমরা দেখবো যে কোনো রকম যুদ্ধ হচ্ছে না, ঠিক আছে। তো লক্ষণ সেনকে তিনি এখানে পরাজিত করছেন, এবং এই জন্য বলা হচ্ছে সেন বংশের শেষ সম্রাট। এবং তারপর থেকে আমরা দেখবো যে আমাদের বাংলাতে মুসলিম শাসন কিন্তু শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ইনফরমেশন গুলো আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা চলো নেক্সট। তো এখানে আরেকটা জিনিস আমরা মনে রাখবো, বল্লাল সেন কি করছিলেন না, বল্লাল সেন আমরা বলবো যে কৌলিন্য প্রথা, ঠিক আছে, কৌলিন্য প্রথা যেটা ছিল, আমরা সেই কৌলিন্য প্রথার সঙ্গে কিন্তু কৌলিন্য প্রথা, ঠিক আছে, আমরা জানি কৌলিন্য প্রথা, তাহলে কৌলিন্য প্রথাকে প্রথম চালু করেছিলেন, আমরা বলবো যে বল্লাল সেন কিন্তু প্রথম এই কৌলিন্য প্রথাটা চালু করেছিলেন। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 4, পোপের শহর বলা হয়, পোপের শহর বলা হয় কাকে? অপশনগুলো আমরা দেখবো, বলছে ভ্যাটিকান সিটি, রোম, নবদ্বীপ নাকি বেলজিয়াম। তাহলে রাইট অ্যান্সার কি হবে, পোপের শহর কাকে বলা হচ্ছে? তাহলে দেখো রাইট অ্যান্সার এখানে আমাদের হয়ে যাচ্ছে রোম। রোমকে আমরা বলছি পোপের শহর। অপশন এখানে খ যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, পোপের শহর বলছি আমরা রোমকে। আচ্ছা, যে অপশনগুলো রয়েছে সেগুলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব, তাদের সম্বন্ধে কিছু ইনফরমেশন আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। দেখো ভ্যাটিকান সিটিকে আমরা বলবো ছোট, সবচেয়ে যে ছোট দেশ আমরা বলবো, সবচেয়ে ছোট দেশ, ঠিক আছে, সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি। আচ্ছা, নবদ্বীপকে আমরা কি বলবো, অক্সফোর্ড অফ বেঙ্গল, ঠিক আছে, অক্সফোর্ড অফ বেঙ্গল বলবো আমরা নবদ্বীপকে, অক্সফোর্ড অফ বেঙ্গল, অক্সফোর্ড অফ বেঙ্গল বলবো আমরা নবদ্বীপকে, ঠিক আছে, নবদ্বীপকে বলা হচ্ছে অক্সফোর্ড অফ বেঙ্গল। আর বেলজিয়াম আমরা জানি, বেলজিয়াম কিন্তু কিসের জন্য ফেমাস, বেলজিয়াম হচ্ছে গ্লাস, ঠিক আছে, বা কাঁচের জন্য হচ্ছে ফেমাস হচ্ছে বেলজিয়াম। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো, কোয়েশ্চেন নাম্বার 5 আমাদেরকে এখানে কি বলছে। তো এই যে কোয়েশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা জানো তোমাদের কিন্তু ডব্লিউবিপির জন্য কিন্তু জেনারেল স্টাডিজটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তো সেই জন্য প্রত্যেকদিন আমরা যেগুলো রেগুলার বেসিস তোমাদেরকে ক্লাসগুলো প্রোভাইড করব, অবশ্যই করে কিন্তু সেই ক্লাসগুলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, এবং অবশ্যই করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা যারা কিন্তু চাইছে আগামী পুলিশ হতে, ঠিক আছে, বা যাদের পুলিশ হয় যাদের স্বপ্ন, তো তাদের সঙ্গে কিন্তু অবশ্যই করে শেয়ার করবে, এবং তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। তো চলো আমরা নেক্সট ক্লাসে চলে যাই। কি রয়েছে দেখো, অমর্ত্য সেন কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান? তাহলে অমর্ত্য সেনের নাম কিন্তু আমরা সবাই জানি, ঠিক আছে, অমর্ত্য সেনের নাম কিন্তু সবার কাছে আমাদের পরিচিত। তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থনীতিতে, এবং প্রথম ভারতীয় হিসেবে কিন্তু তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো দেখো তাহলে রাইট অ্যান্সার কি হবে, এখানে আমাদেরকে বলেছে কত সালে, সেই সালটা কিন্তু আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। বলেছে 1998, 1978, 1993 নাকি 1967। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে, আমরা বলবো যে 1998, 1998, ঠিক আছে, 1998, ঠিক আছে, 1998 সালে কিন্তু তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি যে নোবেল পুরস্কারটা দেওয়া হয় আলফ্রেড নোবেলের নাম অনুসারে। তাহলে এই ইনফরমেশন গুলো কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে আমাদেরকে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 6 আমাদেরকে কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 6 বলছে বক্সা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? বক্সা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? তাহলে জাতীয় উদ্যান, ঠিক আছে, ন্যাশনাল পার্ক বা বায়োস্ফিয়ার রিজার্ভ, এই সমস্ত রিলেটেড যে কোয়েশ্চেন গুলো, জাতীয় উদ্যান কোথায় রয়েছে, কোথায় স্যাংচুয়ারি গুলো রয়েছে, এবং সেটা কোন স্টেটে রয়েছে, কোন আমরা বলবো যে কোন রাজ্যে রয়েছে, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, যেগুলো আমাদের দেখবো যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন। চলো তাহলে দেখো অপশন কি বলছে আমাদের, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, সিকিম নাকি পশ্চিমবঙ্গ। তাহলে বক্সা আমরা জানি, বক্সা জাতীয় উদ্যানটা কোথায় রয়েছে আমাদের, বক্সা যে জাতীয় উদ্যানটা রয়েছে সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেই রয়েছে, ঠিক আছে, বক্সা যে জাতীয় উদ্যানটা সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেই রয়েছে, বক্সা জাতীয় উদ্যান। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে আমরা একটু দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7 কি রয়েছে আমাদের কাছে, বলছে ওজোন স্তরের ছিদ্রের কারণ। ওজোন স্তরে যে ছিদ্র বা ওজোন হোল, আমরা দেখবো যে ওজোন লেয়ারে যে ডিপ্লেশন করছে, ওজোন লেয়ারে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওজোন লেয়ার, ওজোন স্তর, তাহলে সেই ওজোন স্তরের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ কি? বলছে অপশন
দেখো কি কি বলেছে, অপশনে বলছে মিথেন, আয়োডিন, কার্বলিক অ্যাসিড নাকি সিএফসি। তাহলে রাইট অ্যান্সার কি হবে? এখানে আমরা জানি সবাই ওজোন লেয়ারে যে ডিপ্লেশন বা ওজোন স্তরের ক্ষয়ের কারণ হচ্ছে কি সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। সিএফসির পুরো নামটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ক্লোরোফ্লুরোকার্বন। ঠিক আছে, সিএফসি কোথা থেকে নির্গত হচ্ছে বা সিএফসি আমরা কোথা থেকে, আমরা জানি উৎসটা কি সিএফসির। আমরা বলবো যে আমাদের যে বাড়িতে আমরা কি ব্যবহার করছি, রেফ্রিজারেটর বা এয়ার কুলার মেশিন বা হচ্ছে আমরা এসি ব্যবহার করছি, সেগুলোর মধ্যে থেকে কিন্তু এই সিএফসি নির্গত হচ্ছে এবং আলটিমেটলি আমরা দেখবো এই সিএফসি কি হচ্ছে না ওজোন লেয়ারে গিয়ে ওজোন লেয়ারে কিন্তু ডিপ্রেশন ঘটাচ্ছে। আচ্ছা, এই ওজোন স্তর কোথায় রয়েছে? আমরা বলবো ওজোন স্তর আমাদের যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে, আমরা একদম যদি ভূপৃষ্ঠ থেকে ধরি, ঠিক আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এরকম করে যে স্তরগুলো রয়েছে, সেই স্তরগুলোর মধ্যে এই ওজোন স্তরের অস্তিত্ব আমরা কোথায় দেখতে পাবো? আমরা দেখতে পাবো মেসোস্ফিয়ারে। ঠিক আছে, মেসোস্ফিয়ারেই কিন্তু এই ওজোন স্তরটা রয়েছে। ওজোন স্তরটা কি কাজ করছে? ওজোন লেয়ারটা কিন্তু কি হচ্ছে না সানরে, ঠিক আছে, সূর্যের যে রশ্মি আছে তার মধ্যে যে ইউভি রে রয়েছে বা আল্ট্রাভায়োলেট রশ্মি, যেটা কিনা ব্যাড ইউভি রে বা যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক বা আমাদের জন্য ক্ষতিকারক, যার ফলে কিন্তু আমাদের কি হতে পারে, স্কিন ক্যান্সার হতে পারে বা আমাদের চোখের বিভিন্ন রকম রোগ হতে পারে। সেই যে ব্যাড ইউভি রে সেটাকে কিন্তু শোষণ করে নিচ্ছে এই আমরা বলবো ওজোন স্তর। ঠিক আছে, যেটা কিনা এই মেসোস্ফিয়ার স্তরের মধ্যে রয়েছে, তার ফলে কিন্তু আমরা বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধির হাত থেকে কিন্তু রক্ষা পাচ্ছি। ঠিক আছে, তো আমাদেরই দেখা যাচ্ছে যে কার্যকলাপের জন্য বা পলিউশনের জন্য কি হচ্ছে, ধীরে ধীরে এটা ডিপ্লেশন ঘটছে। আচ্ছা চলো, মিথেন কি হচ্ছে? মিথেন আমরা জানি CH4, মিথেন CH4, এটা কিসের জন্য বিখ্যাত? আমরা বলবো যে একটা গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস এফেক্ট ক্রিয়েট করছে। ঠিক আছে, মিথেন কি হচ্ছে? গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, বা মিথেন হচ্ছে কিন্তু মনে রাখবো আরেকটা মিথেনের সম্পর্কে, এটা কিন্তু মিথেন কি হচ্ছে না, মিথেন আমরা বলবো যে বায়োগ্যাস। ঠিক আছে, বায়োগ্যাস যেটা আমরা বলছি, বায়োগ্যাসের কিন্তু একটা কম্পোনেন্ট। মিথেন হচ্ছে বায়োগ্যাসের মেন কম্পোনেন্ট বা মিথেন কিন্তু বায়োগ্যাসের মধ্যে প্রধান উপাদান হচ্ছে কিন্তু এই মিথেন। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা যে দেখছি এই কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড কি হচ্ছে? আমরা জানি কার্বলিক অ্যাসিড কি হচ্ছে, কার্বলিক অ্যাসিড কিন্তু সাপ, ঠিক আছে, সাপকে কিন্তু দূরে রাখার জন্য আমরা ব্যবহার করছি কার্বলিক অ্যাসিড। এই কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নামটা কি? কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম আমাদেরকে মনে রাখতে হবে কি, ফেনল। ঠিক আছে, কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে ফেনল। ঠিক আছে, এই ফেনল কিন্তু হচ্ছে কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম। আর আয়োডিন তো আমরা জানি, আয়োডিন কোথায় থাকছে? আমরা জানি যে থাইরয়েড হরমোনের মধ্যে প্রধান উপাদান থাকছে আয়োডিন, এবং এই আয়োডিন রোগ কি হচ্ছে, আমাদের যে গলগণ্ড বা গয়টার সেটা কিন্তু প্রতিহত করতে সাহায্য করছে। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশন গুলো কিন্তু আমরা একটু মনে রাখার চেষ্টা করব। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা এগিয়ে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে? গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদের সভাপতি, ঠিক আছে, গণপরিষদ ব্যাপারটা কি আমরা নিশ্চয়ই জানি। গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদ কখন গঠন হয়েছিল? দেখো গণপরিষদ সেই সময় গঠন হয়েছিল যখন কিনা আমরা দেখব যে আমাদের ভারত কিন্তু কি হলো না, ব্রিটিশ শাসন বা ইংরেজদের শাসন থেকে কিন্তু কি হলো না, স্বাধীন হলো। তখন স্বাধীন হওয়ার পরে কি হবে, তাহলে সেখানে কিন্তু আমরা দেখবো যে আমাদের একটা সংবিধান গঠিত হলো। ঠিক আছে, সংবিধান কি, আমাদের দেশটা কোন নিয়মে চলবে, কোন কোন নিয়ম মেনে চললে আমাদের দেশটা সুষ্ঠুভাবে চালানো সম্পন্ন হবে বা চালাতে আমরা পারবো, সেই সমস্ত একটা বিধান আমরা একটা বইয়ের মধ্যে লিখে নিলাম। তাহলে সেই বইটাকে আমরা নাম দিলাম কি, সংবিধান। তাহলে এই যে সংবিধান রচনার জন্য তার যে পূর্ববর্তী যে সমস্ত কার্যকলাপ, সেই কার্যকলাপগুলোকে ঠিকঠাকভাবে পরিচালনা করার জন্য কি হলো না, গণপরিষদের কিন্তু আমরা রচনা করলাম বা গণপরিষদ গঠন করলাম। তাহলে সেই গণপরিষদের সভাপতি কে ছিলেন? তাহলে গণপরিষদের সভাপতির জন্য আমরা অপশনগুলো কি কি রয়েছে দেখে নেবো। দেখো বলছে B.R. আম্বেদকর, সরোজিনী নাইডু, শার্দুল ঠাকুর নাকি রাজেন্দ্র প্রসাদ। তাহলে গণপরিষদের সভাপতি কে ছিলেন আমরা দেখবো। এখানে রাইট অ্যান্সারটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, রাজেন্দ্র প্রসাদ হয়ে যাচ্ছে আমাদের এখানে গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন। ঠিক আছে, তাহলে দেখো এই রাজেন্দ্র প্রসাদের ব্যাপারে আমরা আরেকটা ইনফরমেশন মনে রাখবো কি, ভারতের আমরা সবাই জানি ভারতের প্রথম কি ছিলেন, প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। ঠিক আছে, রাষ্ট্রপতি কিন্তু এই ছিলেন আমাদের রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, রাষ্ট্রপতি ছিলেন। এবং আমরা জানি প্রথম যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তার নাম হচ্ছে জওহরলাল নেহেরু। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো মনে রাখবো।
এখানে দেখো আরেকটা নাম আমাদের খুব চেনা, যেটা হচ্ছে বি.আর. আম্বেদকর। ঠিক আছে, বি.আর. আম্বেদকরকে আমরা বলবো আমাদের ফাদার অফ কনস্টিটিউশন, আমাদের যে সংবিধান তার জনক বলবো আমরা বি.আর. আম্বেদকরকে। ঠিক আছে, বি.আর. আম্বেদকরের প্রচেষ্টাতেই কিন্তু আমরা দেখবো যে সংবিধান রচনাটা কিন্তু অনেকটা সাকসেসফুল হয়েছিল। ঠিক আছে, এই বি.আর. আম্বেদকর কি ছিলেন, আমরা দেখবো যে ড্রাফটিং কমিটি, তার মানে সংবিধান যে রচনার যে খসড়া, সেই খসড়া যারা তৈরি করেছিলেন সেই খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান বা তিনি ছিলেন কিন্তু ড্রাফটিং কমিটির হেড, খসড়া কমিটির প্রধান ছিলেন কিন্তু বি.আর. আম্বেদকর। ঠিক আছে, তাকে আমরা বলছি কি, তাকে আমরা বলছি ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, এবং প্রথম আইন মন্ত্রীও তিনি কিন্তু ছিলেন। ঠিক আছে, প্রথম আইন মন্ত্রীর নাম আমরা যদি বলি, প্রথম আইন মন্ত্রী, ঠিক আছে, আমাদের ভারতের প্রথম আইন মন্ত্রী, তিনি ছিলেন আমাদের ভারতের প্রথম আইন মন্ত্রী। তাহলে এই ইনফরমেশন গুলো কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে, পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে? তাহলে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে? অপশনগুলো দেখে নেবো, 4টি, 5টি, 6টি নাকি 7টি। তাহলে রাইট অ্যান্সার কি হবে? এগুলো কিন্তু দেখো স্ট্যাটিক পার্ট, এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, কতগুলো রয়েছে সংখ্যাটা আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। বলছে দেখো অপশন গ হয়ে যাচ্ছে 6টি। ঠিক আছে, অপশন গ হয়ে যাচ্ছে 6টি হয়ে যাচ্ছে আমাদের বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে কিসের সংখ্যা? জাতীয় উদ্যান, ঠিক আছে, ন্যাশনাল পার্কের সংখ্যা। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 10 বলছে দেখো গান্ধীজি ডান্ডি যাত্রা কোথা থেকে শুরু করেছিলেন? গান্ধীজি ডান্ডি যাত্রা কোথা থেকে শুরু করেছিলেন? অপশন দেখো বলছে সবরমতী আশ্রম, মহারাষ্ট্র, লখনৌ, ত্রিপুরা। রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু সবরমতী আশ্রম। এই সবরমতী আশ্রমটি কোথায় অবস্থিত? সবরমতী আশ্রম আমরা বলবো কোথায় অবস্থিত না, গুজরাট। ঠিক আছে, গুজরাটে অবস্থিত। সবরমতী আশ্রম কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। তাহলে এই যে ডান্ডি মার্চ বা ডান্ডি যাত্রা, ঠিক আছে, এই ডান্ডি মার্চ বা ডান্ডি যাত্রা কেন গান্ধীজি শুরু করেছিলেন? আমরা দেখব এই ডান্ডি মার্চ বা ডান্ডি যাত্রা তিনি শুরু করেছিলেন কিন্তু কিসের জন্য না, লবণ আইন সত্যাগ্রহ বা লবণ আইন ভঙ্গের জন্য। ঠিক আছে, লবণ আইন ভঙ্গের জন্য তিনি করেছিলেন। ঠিক আছে, তাহলে লবণ হচ্ছে কি, আমরা দেখবো যে লবণ বা সল্ট যেটা, সেটা কিন্তু আমাদের একটা খুব জরুরি একটা প্রয়োজন। ঠিক আছে, প্রত্যেক দিনের খাবারের জন্য আমাদের বলে না যে নুন আনতে পান্তা ফুরোয় বা নুন ভাত, এইটুকু কিন্তু আমরা দেখবো আমাদের প্রত্যেক দিনের কিন্তু একটা নিড বা প্রত্যেক দিনের কিন্তু একটা আমাদের প্রয়োজন। তাহলে ইংরেজরা কি করেছিল, এই লবণের উপরেও কিন্তু তারা একটা ট্যাক্স বসিয়ে দিয়েছিল বা তারা একটা কর বসিয়ে দিয়েছিল। আমরা সবাই জানি যে লবণ তৈরি করাটা কিন্তু খুব একটা একদম মিনিমাল কস্টে কিন্তু হয়ে যায় লবণ তৈরি করা, কারণ আমাদের যে সল্ট ওয়াটার রয়েছে ওশান বা আমাদের সমুদ্রে, সেই সল্ট ওয়াটার থেকেই কিন্তু লবণ তৈরি করা যাচ্ছে। তো ইংরেজরা এই সল্টের উপর বা এই লবণের উপরেও কিন্তু একটা কর চাপিয়ে দিয়েছিল। তো গান্ধীজি সেটাকে মেনে নেননি এবং তার বিরুদ্ধে তিনি কিন্তু একটা আন্দোলন বা তিনি কিন্তু একটা এই ডান্ডি মার্চ শুরু করেছিলেন। তো তিনি কি করেছিলেন, গুজরাটের একদম কাছাকাছি রয়েছে আমাদের কি অ্যারাবিয়ান সি বা বলবো আমরা আরব সাগর, তিনি তার তীরে গিয়ে সেখানে কি করেছিলেন, তিনি কিন্তু সেখানে লবণ নিজে তৈরি করেছিলেন এবং সাধারণ মানুষদের কিন্তু সেই কাজে তিনি উৎসাহিত করেছিলেন। তো এই ডান্ডি মার্চ কিন্তু সেই জন্যই তিনি স্টার্ট করেছিলেন এবং এটা কত সালে, আমরা বলবো 1930। ঠিক আছে, 1930 সালে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে আমাদের, ভারতীয় সংবিধানে কতগুলি শিডিউল রয়েছে? ঠিক আছে, ভারতীয় সংবিধানে কতগুলি শিডিউল রয়েছে? দেখো অপশন দিয়েছে 12টি, 23টি, 26টি নাকি 11টি। রাইট অ্যান্সার কি হয়ে যাবে, আমাদের ভারতীয় সংবিধানের শিডিউলের সংখ্যা কতগুলো? শিডিউলের সংখ্যা হয়ে যাচ্ছে আমাদের অপশন এ বা অপশন ক বলবো 12টি। ঠিক আছে, 12টি শিডিউল রয়েছে আমাদের ভারতীয় সংবিধানে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেন রয়েছে আমাদের কাছে কোয়েশ্চেন নাম্বার 12 বলছে কি রাওলাট আইন কবে প্রবর্তিত হয়? রাওলাট আইন কবে প্রবর্তিত হয়? অপশন দেখো কি দিয়েছে আমাদের, 1911 খ্রিস্টাব্দে, 1915 খ্রিস্টাব্দে, 1919 খ্রিস্টাব্দে, 1934 খ্রিস্টাব্দে। রাইট অ্যান্সার কি হবে? এখানে আমরা জানি রাওলাট আইন কিন্তু খুব একটা বিখ্যাত আইন। ঠিক আছে, এই রাওলাট আইনকে ঘিরে কিন্তু অনেক ঘটনা কিন্তু ঘটে গেছে। তাহলে 1919 খ্রিস্টাব্দে কিন্তু এই রাওলাট আইন প্রবর্তিত হয়। ঠিক আছে, দেখো তাহলে রাওলাট আইন ঘিরে কি কি ঘটনাগুলো হয়েছিল সেগুলো কিন্তু আমরা একটু মনে রাখার চেষ্টা করব। রাওলাট আইন 1919-এ কিন্তু পাবলিশ হলো বা 1919-এ কিন্তু রাওলাট আইনটাকে নিয়ে আসা হলো। তাহলে রাওলাট আইন যখন এলো তখন আমাদেরকে মনে রাখতে হবে আমাদের যে ভাইসরয় কি ছিলেন, চেমসফোর্ড। ঠিক আছে, চেমসফোর্ড ছিলেন আমাদের তখন ভারতের ভাইসরয়। ঠিক আছে, তাহলে সেই চেমসফোর্ডের যিনি
আইন মন্ত্রী বা বলবো আমরা যে তার যে কার্যকর্তা ছিলেন, তো তার নাম ছিল রাওলাট। তাহলে তিনি প্রথমে এই আইনটা নিয়ে এসেছিলেন, তো তার নাম অনুসারে কিন্তু রাওলাট আইন নামটা হচ্ছে 1919-এ। এই রাওলাট আইন ছিল একটা আমরা বলবো ভারতীয়দের একটা বিরোধী আইন, ঠিক আছে। তো সেই জন্য স্বাভাবিকভাবেই ভারতীয়রা বিরোধিতা করতে শুরু করেন এবং এর ফলে যে প্রথম যে একদম আমরা দেখবো মর্মান্তিক একটা ঘটনা ঘটছে রাওলাট আইনকে কেন্দ্র করে, সেটা আমরা সবাই জানি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, ঠিক আছে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড আমরা মনে রাখবো। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে আমরা জানি, একই সাল 1919 সালে বা 1919 খ্রিস্টাব্দে ঘটেছিল। তারিখটা আমরা মনে রাখার চেষ্টা করব, 13ই এপ্রিল, ঠিক আছে। 13ই এপ্রিল ঘটনাটা ঘটেছিল। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 সালে 13ই এপ্রিল কিন্তু ঘটনাটা ঘটেছিল পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ নামক একটা জায়গা, যেখানে কি দেখবো না শান্তিপূর্ণভাবে ভারতীয়রা সেখানে কি করছিলেন না একটা বিক্ষোভ একটা দেখাচ্ছিলেন, ঠিক আছে, এই রাওলাট আইনের বিরুদ্ধে, ঠিক আছে। তো সেখানে কি করা হয় না, সেখানে কিন্তু ইংরেজ পুলিশরা গিয়ে সেখানে কিন্তু গুলি বর্ষণ করা শুরু করে এবং সেখানে কিন্তু আমরা দেখব যে তারা কিন্তু ছেলে বুড়ো বা মহিলা কাউকে বাছবিচার না করে সবার উপরেই কিন্তু নির্বিচারে গুলি চালাতে থাকে এবং সেখানে কিন্তু অনেক মানুষ কিন্তু প্রাণ হারিয়েছিলেন। তাহলে এই রাওলাট এখানে কিন্তু আমরা দেখবো রাওলাট আইনকে কেন্দ্র করে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল, ঠিক আছে। এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে আমরা দেখবো যে রবীন্দ্রনাথ নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন, ঠিক আছে, নাইট উপাধি ত্যাগ করলেন। রবীন্দ্রনাথের নাইট উপাধি ত্যাগ। আর হচ্ছে কি আমরা দেখব যে গান্ধীজিকে ইংরেজরা কাইজার ই হিন্দ নামক একটা উপাধি দিয়েছিল, সেই কাইজার ই হিন্দও কিন্তু গান্ধীজি এখানে ত্যাগ করেছিলেন। তাহলে এই ঘটনাগুলো কিন্তু পরপর আমরা একটু মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা দেখো 1911 খ্রিস্টাব্দে, তোমরা এই সালটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবে। 1911 সাল কিসের জন্য বিখ্যাত? 1911 সালে কি হয়েছিল, ভারতের যে রাজধানী, ঠিক আছে, ভারতের যে রাজধানী সেটা কিন্তু কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল, ঠিক আছে। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে, কলকাতা থেকে দিল্লি, কলকাতা থেকে দিল্লি চলে গিয়েছিল ভারতের রাজধানী, ঠিক আছে। তাহলে এই 1911 সালটাও আমাদের ভালো করে মনে রাখতে হবে এবং 1919 সালের রাওলাট আইন এবং রাওলাট আইনকে কেন্দ্র করে যে ঘটনাগুলো সেগুলো কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাব। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 13 বলছে কলকাতায় মেট্রো রেল চালু হয়, কলকাতায় মেট্রো রেল চালু হয় কবে? তাহলে সালটা আমাদেরকে মনে রাখতে হবে, ফার্স্ট মেট্রো কিন্তু প্রথম কিন্তু কলকাতাতেই চালু হয়েছিল। ফার্স্ট মেট্রো রেল যেটা আমরা বলবো, ঠিক আছে, মেট্রো রেল স্টার্টেড ইন কলকাতা, ঠিক আছে, কলকাতাতেই কিন্তু প্রথম মেট্রো রেল চালু হয়েছিল, মনে রাখতে হবে এই জিনিসটা। আচ্ছা, তাহলে সেইটা যে চালু হয়েছিল তাহলে সেটা কবে চালু হয়েছিল, মেট্রো রেলটা প্রথম কবে কলকাতায় চালু হয়েছিল? তাহলে অপশন দেখো কি রয়েছে, 1980, 1984, 1990, 1994। রাইট অ্যান্সার কি হবে? প্রথম কিন্তু কলকাতায় মেট্রো রেল চালু হয়েছিল 1984 সালে, ঠিক আছে, 1984 সালে। অপশন খ কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের আজকের সেটের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে, কোন গাছকে আংশিক পরজীবী নামে চিহ্নিত করা হয় বা কোন গাছকে আংশিক পরজীবী বলা হচ্ছে? তাহলে মনে রাখতে হবে পরজীবী মানে কি, যারা অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে তাদেরকেই আমরা বলছি পরজীবী। তাহলে এখানে বলছে দেখো আংশিক পরজীবী, ঠিক আছে, আংশিক তার মানে সম্পূর্ণ পরজীবী নয়, কিছুটা আমরা বলবো পরজীবী। তাহলে রাইট অ্যান্সার কি হবে? অপশন দেখে নেবো আমরা, ফণিমনসা, চন্দন গাছ, শাল গাছ নাকি বট গাছ। তাহলে রাইট অ্যান্সার এখানে কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের চন্দন গাছ, ঠিক আছে। এই চন্দন গাছকে আমরা বলছি আংশিক পরজীবী হচ্ছে চন্দন গাছ। আর ফণিমনসা আমরা জানি কি মরুভূমি অঞ্চলে জন্মাচ্ছে ফণিমনসা, এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে এদের কিন্তু কি হচ্ছে, মরুভূমি অঞ্চলে যে সমস্ত উদ্ভিদগুলো তাদেরকে আমরা দেখছি যে তাদের পাতাগুলো কাঁটাতে রূপান্তরিত হয়ে যাচ্ছে বাষ্পমোচন প্রতিরোধ করার জন্য, ঠিক আছে। চল আজকে আমাদের সেটি লাস্ট বাট নট লিস্ট কোয়েশ্চেন কি রয়েছে দেখবো আমরা। কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে, কোন মোগল সম্রাট আলমগীর নামে পরিচিত? তাহলে এই আলমগীর উপাধিটা কোন মোগল সম্রাটের ছিল? আলমগীর উপাধিটা কোন মোগল সম্রাটের ছিল? অপশনগুলো দেখবো আমরা, আকবর, বাবর, ফারুকশিয়ার নাকি ঔরঙ্গজেব। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ঔরঙ্গজেবকে কিন্তু বলা হতো আলমগীর, ঠিক আছে, ঔরঙ্গজেবকে কিন্তু বলা হতো আলমগীর। তাহলে আলমগীর উপাধিটা ছিল ঔরঙ্গজেবের।
চলো এখানেই আজকে আমাদের সেটটা কমপ্লিট হচ্ছে। তো তোমরা কিন্তু সেটের অ্যান্সার কিটা এখানে তোমরা পেয়ে যাচ্ছ, প্রত্যেকটা কোয়েশ্চেনের যে অ্যান্সার গুলো রয়েছে সেই অ্যান্সার কিটা তোমরা এখানে পেয়ে যাবে। 15টা কোয়েশ্চেনের অ্যান্সার এখানে দেওয়া রয়েছে, তোমাদের খুব ভালো করে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারবে, নিজেরা কোয়েশ্চেন গুলোকে অ্যানালাইজ করতে পারবে অবশ্যই করে। তো এখানে আজকে আমাদের সেটটা কমপ্লিট হচ্ছে, নেক্সট সেট নিয়ে কিন্তু অবশ্যই তোমাদের কাছে আমরা চলে আসছি। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই করে জানাবে, এবং এইভাবে কিন্তু প্রত্যেকটা তোমাদের টপিকের উপরে ক্লাস কিন্তু আসতে চলেছে, এবং ক্লাসগুলো কিন্তু রেগুলার বেসিসে হবে। তো তোমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবে, এবং অবশ্যই ভালো লাগলে কিন্তু আমাদের এই ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যারা কিন্তু আপকামিং WBPSI এর জন্য কিন্তু প্রিপারেশন করছে। তো চলো সবাই ভালো থাকবে, সবাই কিন্তু ভালো করে পড়াশোনা করতে থাকো। তো তোমাদের যাদের লক্ষ্য হচ্ছে গিয়ে আপকামিং পুলিশ হওয়ার, তো তাদেরকে অনেক শুভেচ্ছা। তো আজকে এই পর্যন্তই, টাটা।